সুপ্রিয় সাথী ও বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের সুধীজন, আপনারা যে যেখানে আছেন প্রত্যেককেই নন্দনের এই আসর থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সারথী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা এখন পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। আমরাও আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ রয়েছি। সুপ্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা অবগত আছেন, নন্দন দীর্ঘদিন যাবৎ আলোকিত মানুষদের আলোকিত জীবন নিয়ে কথা বলে, আলোকিত মানুষদের সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়ে কথা বলে। ঠিক তেমনিভাবে আজ আমরা আরেকজন আলোকিত এবং আলোচিত ব্যক্তিত্বের সাথে কথা বলবো, যিনি এই দক্ষিণবঙ্গে নিরলস প্রচেষ্টার মাধ্যমে তার সৃষ্টিশীলতাকে, তার সৃজনশীলতাকে অনবরত প্রকাশ করে যাচ্ছেন। অনবরত তিনি সৃজনশীলতাকে নান্দনিকতার সহিত প্রকাশ করে যাচ্ছেন। আমরা সে আলোকিত মানুষটির সাথে পরিচিত হব। প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের এই নন্দন ফেসবুক পেজটিকে লাইক কমেন্টসের মাধ্যমে পৌঁছিয়ে দিবেন আপনার বন্ধুবান্ধবের কাছে, পৌঁছিয়ে দিবেন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। তো আসুন প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা সেই নান্দনিক ব্যক্তিটির সাথে কথা বলি। আজকে আমাদের মাঝে যিনি আসছেন, এই দক্ষিণবঙ্গের সাহিত্যাঙ্গনের এক আলোকিত মানুষ, এক আলোচিত মানুষ, স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক, প্রাবন্ধিক, গল্পকার, কবি শেখ আবু আসলাম বাবু। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবু ভাই, আপনার কাছে জানবো, যেহেতু আমরা প্রত্যেকেই জানি, আমরা সবাই জানি আপনি দীর্ঘদিন যাবৎ আপনার আপাদ মস্তক সাহিত্যকে লালন করে আপনি এগিয়ে যাচ্ছেন, সাহিত্যকে লালন করে আপনি আপনার পথ চলছেন। আমরা যতটুকু জানি, আমরা যতটুকু চিনি, ততটুকু মধ্যে দেখি যে আসলে সাহিত্যকে প্রকৃতভাবে লালন করার এবং পালন করার কাজটি আপনি করে যাচ্ছেন। তো বাবু ভাই, আমি প্রথমে আপনার সংক্ষিপ্ত পরিস্থিতি জানবো, তারপরে আপনার সাহিত্য সম্পর্কে আমরা আলোচনা করব। আপনার পরিচয়টি তুলে ধরুন আমাদের দর্শক শ্রোতাদের মাঝে। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা। নন্দন এর মাধ্যমে আমাকে আমার প্রিয় মানুষ মোহাম্মদ জোবায়ের হোসেন, তিনি একজন মানুষ গড়ার কারিগর, একজন সাহিত্য সংগঠক, একজন ভালো কবি, সাহিত্যিক, সামাজিকতা নিয়ে যিনি চলেন অবিরতভাবে, মানুষের সুখ দুঃখের কাণ্ডারি, সুখ দুঃখের সাথী, তিনি আমাদের মোহাম্মদ জোবায়ের ভাই। তার আহ্বানে আমি এখানে আসছি এই নন্দনে। তো আমি খুব খুশি হলাম যে আমার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়ার জন্য জোবায়ের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা সাহিত্য চর্চা করি কী জন্য? আপনি সবাই জানেন যে সাহিত্য চর্চা করার উদ্দেশ্য হলো আমরা নিজেকে আমরা পরিচ্ছন্ন থাকবো, ভালোভাবে চলবো, সাহিত্যের মধ্য দিয়ে, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা একজন মানুষের মতো মানুষ হতে পারবো, দেশ জাতিকে আমরা গড়তে পারবো। যেমন গড়েছিলেন আমাদের বিশ্বকবি রবি ঠাকুর, যেমন গড়েছিলেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, সব আরও অনেকে। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের পথ চালা। আমি আমার সাহিত্যের অনুপ্রেরণা, সাংবাদিকতার অনুপ্রেরণা আমার পিতামহ অর্থাৎ আমার দাদা। আন্তরিক ধন্যবাদ বাবু ভাই, আমরা সেই প্রসঙ্গে যাব। তো আমরা ইতিমধ্যেই এই শেখ আবু আসলাম বাবুর পরিচয়টি জানতে পারলাম। আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো যে আসলে আপনার এই সাহিত্যাঙ্গনে পদচারণা কবে থেকে, কখন থেকে? এটা আমার শুরু হলো আমি যখন
বিএড কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, এটা 1976 সালে। সেই সময় থেকে মূলত আমার এই পদচালনা, আমার যে আগ্রহটা সেখান থেকে শুরু। এই আগ্রহটা আমি একটু আগে বললাম, আমার দাদা মরহুম সাহিত্যিক ডক্টর আবুল কাসিম, তিনি আমাকে তার কাছ থেকে আমি এগুলো শিখেছি। তিনি আমার তার কাছ থেকে আমি হাতে খড়ি। তো তার আমি আজকের এই শুভ এই সন্ধ্যায় তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি এই চর্চা করে আজকে আমার 62তম বর্ষ চলছে বয়স। এর মধ্য দিয়ে আমি সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমি অনেক সংগঠনের সঙ্গে জড়িত আছি। বিভিন্ন পদে আমাকে আপনারা রেখেছেন, বিভিন্ন সাহিত্য সংগঠন। আন্তরিক ধন্যবাদ বাবু ভাই। আমরা ইতিমধ্যে জানলাম যে আসলে পারিবারিকভাবেই শেখ আবু আসলাম বাবু ভাই এই সাহিত্যে তার হাতখড়ি হয়েছে, এবং এও জানলাম আমরা কিছুদিন আগে এই গুণী মানুষটির জন্মদিন উৎসব পালন করলাম। সে অনুযায়ী তার বয়স এখন 62 বছর, বলতে গেলে একজন প্রবীণ ব্যক্তি, কিন্তু সাহিত্য জগতে এবং আমাদের সাথে এখনো তিনি নবীনের মতো কাজ করে যাচ্ছেন। এই যে প্রেরণাটি, আসলে আমি মনে করি আসলে সাহিত্যকে যারা ভালোবাসেন, সাহিত্যকে যারা হৃদয়ে লালন করেন, তারা মনে হয় সবসময় চির সবুজ থাকে, চির রঙিন থাকে, চির সুখী থাকে, এবং সবসময় সবুজ সতেজ তাদের হৃদয়ে লালন করে। আমি বলবো বাবু ভাই, এ পর্যন্ত আপনার কতখানি গ্রন্থ রচিত হয়েছে? আমার এ পর্যন্ত গ্রন্থ রচিত হয়েছে 9টি। তার মধ্যে একদম অতি সম্প্রতি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে, সেটার নাম হলো চোখের কোণে রঙের খেলা। চমৎকার, চোখের কোণে রঙের খেলা। এটা কি কাব্যগ্রন্থ নাকি? কাব্যগ্রন্থ। আচ্ছা আচ্ছা, আন্তরিক ধন্যবাদ। কাব্যগ্রন্থ সম্প্রতি তিনি যেটি প্রকাশ করেছেন, চোখের কোণে রঙের খেলা। এভাবেই বাবু ভাই হাঁটি হাঁটি পা পা করে সে অনেকটি বছর এই সাহিত্যের সাথে, সাহিত্যিকদের সাথে। আমরা এখন বাবু ভাইয়ের কাছে জানতে চাবো, আসলে আপনি আপনার যে আরেকটা অধ্যায় রয়েছে, জীবনের আরেকটা পরত রয়েছে, জীবনের আরেকটা খণ্ড রয়েছে, আপনি সাংবাদিকতার জগতে কবে থেকে কখন থেকে আসেন ভাই? আসলে আমি সাংবাদিকতার জগতে আসি এটা যখন আমি 1980 সাল থেকে, যে বছর আমি বিএ পরীক্ষা দেব, ঠিক সেই সময় থেকে মূলত আমি সাংবাদিকতা দিকে ঝুঁকি, এবং একটা পর্যায়ে আমি সাংবাদিকতা করতে শুরু করি। এবং ঢাকার রিফ্লেকশন পত্রিকা, যে উইকলি রিফ্লেকশন, সেটি আমি প্রতিনিধি হিসেবে কাজ করেছি। তারপর পরবর্তী পর্যায়ে আমাদের স্থানীয় দৈনিক অনির্বাণ পত্রিকায় আমি মফস্বল সম্পাদক হিসেবে কাজ করি, এবং পর্যায়ক্রমে অনেক বছর আমি সেই অনির্বাণে মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত আছি। চমৎকার। আমরা শুনেছি আপনি একটি ইংরেজি পত্রিকারও এখানকার প্রতিনিধি ছিলেন, সেটি কি কোন পত্রিকা? সেটা দ্য এক্সিকিউটিভ টাইমস। সেটা 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত আমি ছিলাম। তো তারপর আমি চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম থেকে আবার ওখানে আমি একটা উইমেন চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আমি চাকরি করি প্রেস সেক্রেটারি হিসেবে। তো সেই কারণে ওখানে আমার থাকতে হয় চট্টগ্রামে, আমার অফিস ছিল আগ্রাবাদে। তো সেই কারণে আমি ওই ইংলিশ পত্রিকা ছেড়ে ওই চিটাগং উইমেন চেম্বার কমার্স ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলাম। আচ্ছা, ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় সাথী ও বন্ধুরা, সঙ্গত কারণে বর্তমান সময়টা খুব সিচুয়েশনটা খুব ক্রাইসিস যাচ্ছে, বিশেষ করে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের সকল কর্মকাণ্ডই বলতে গেলে স্থবির হয়ে আছে। তাছাড়াও একটি আশঙ্কা নিয়ে আমরা প্রতিজন মানুষ আমরা প্রত্যেকেই একটি আশঙ্কা নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছি। আমরা এই গুণী ব্যক্তিকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি আবারও নন্দনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি আপনার কাছে যে জিনিসটি জানতে চাবো সংক্ষেপে, আপনি সাংগঠনিকভাবে একজন দক্ষ সংগঠক, আমরা যতটুকু জানি আপনি সাংগঠনিকভাবে এই খুলনা শহরে কতদিন যাবৎ এই অঙ্গে বিচরণ করছেন, এবং আপনার সংগঠনগুলির নাম বলবেন। এছাড়াও কিছু সাংগঠনিক ব্যক্তিত্ব আছে খুলনা শহরে, তাদের কথাও আমরা শুনবো আপনার মুখ থেকে, যতটুকু আমরা পারি সংক্ষেপে আপনার কাছ থেকে জানবো।
ধন্যবাদ। আসলে আমি সাহিত্য চর্চার পাশাপাশি, সাংবাদিকতার পাশাপাশি আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছি। কোন সংগঠনের আমি, যেমন দৌলতপুরের, আমার যেহেতু বাড়ি দৌলতপুর, ওখানে মোহনা সাহিত্য সমাজসেবী সংগঠনের আমি অন্যতম প্রতিষ্ঠাতা, এবং জোহরা খাতুন সাহিত্য পরিষদ, সেটা এখন নিষ্ক্রিয়, সেটারও আমি ছিলাম উপদেষ্টা। আর পরবর্তী পর্যায়ে আমি মোমিন সাহিত্য দর্পণ পত্রিকার একজন উপদেষ্টা হিসেবে এখনও পর্যন্ত আছি, এবং উন্মিলন সাহিত্য সংস্করণ সংস্থার আমি সংগঠনের আমি একজন উপদেষ্টা হিসেবে আছি। তারপর আমি খুলনা কালচারাল সেন্টারের সহসভাপতি হিসেবে আছি। তারপর খুলনা সাহিত্য একাডেমির আমি সিনিয়র সহসভাপতি হিসেবে। তারপরে আপনার খুশাস, যেটা খুলনা সাহিত্য সংস্করণ সংস্থা খুশাস, সেটারও আমি উপদেষ্টা হিসেবে আছি। তো এরকম, তারপর নতুন তারা সাহিত্য সংগঠনের আমি, সেটার আন্তর্জাতিক সাহিত্য সংস্থা, সেটাও আমি উপদেষ্টা হিসেবে আছি, এবং কলম সাহিত্য সংসদ লন্ডনের খুলনা বিভাগের আমি প্রধান উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছি। তো এইভাবে আমার মানে এই কর্মকাণ্ড ধীরে ধীরে হাঁটিতে পাপা করে চালাচ্ছি। তার মধ্যে দোষে গুণে মানুষ ভুল ভ্রান্তির মধ্য দিয়ে আমার পথ চলা। আপনাদের সকলের আমি দোয়া কামনা করি যাতে আমি আরও সুস্থভাবে থাকে, সাহিত্য সংগঠনের মধ্য দিয়ে সাহিত্য চর্চার যে সুফলটা সে জানতে দিতে পারি। এবং এই সুফলটা কি, আমি এটা মনে করবো যে, সংক্ষেপে বলি আমার জগৎ ভাই, যেহেতু আপনি আমাকে বলছেন, যে সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে মহৎ করে। যদি সুস্থ সংস্কৃতি চর্চা না থাকে তাহলে আমরা তো কোনো কাজ করতে পারবো না। আমরা আজকে খুলনায়, আমি আপনার জগৎ ভাই আপনি প্রশ্ন করার আগে একটু বলি, জি, আজকে খুলনার সাহিত্য অঙ্গনে আমি দেখছি যেন কালিমা, আজকে হানাহানি, আজকে একের উপর দোষারোপ, আজকে বিভিন্ন রকমভাবে খুলনার সাহিত্য সংস্কৃতি অঙ্গনটাকে আমরা মানে ঠিক আমার কাছে খুব খারাপ লাগে। কারণ আমি মনে করি খুলনার সাহিত্য অঙ্গন একটা সাহিত্যের বাতিঘর। ঢাকার পরে খুলনাকে বলবো আমরা অনেকে বলে থাকি যে খুলনা তো এত সাহিত্য সাংস্কৃতিক সংগঠন খুলনায় যা বাংলাদেশে আর কোথাও নাই। জি জি, ঢাকার পরে সেক্ষেত্রে আমরা গর্বিত, প্রাউডি। কিন্তু এইটা খারাপ লাগে যে আজকে আমাদের সেই আমরা উত্তীর্ণ হতে পারিনি, সেটা আমরা এখনও পারিনি। কি জন্য? যে আজকে কিছু এই কলুষ করেছে, যারা এটাকে কলুষিত করছে, তাদেরকে আমি আহ্বান করবো, না আপনারা আসুন, আমরা সবাই মিলে মনটাকে পরিষ্কার করে সবাই মিলে আমরা সাহিত্য অঙ্গনটাকে আমরা কলুষিত না করে সাহিত্য অঙ্গনকে আমরা ভালো করে চাষ করে, কালচার অর্থাৎ কর্ষণ করা, জার্মান ভাষায় এই কর্ষণ চাষ করে আমরা সুন্দরভাবে সুফল একটা সুন্দরভাবে ফসল আমরা যেন চাষ করতে পারি। সেই ফসলটা হবে ভালো ফসল। যে আমরা যেমন চাষ করবো, যেমনভাবে আমরা এটাকে গড়ে তুলবো, যেমনভাবে পরিচর্যা করবো, ঠিক তেমনভাবে ফসল যেমন ভালো হবে, আমাদের সাহিত্য অঙ্গনও সেরকমভাবে সুন্দরভাবে ফুলের মতো পরিস্ফুট হবে, এবং তার সুবাসে আমরা সুবাসিত হব। এই কারণে আমি বলবো, আসুন খুলনার সাহিত্য অঙ্গনকে, সাংস্কৃতিক অঙ্গনকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি, সুন্দরভাবে এটাকে মজবুত করে দিই। তাহলে আমাদের ভিতর আমরা একজন পরিচ্ছন্ন মানুষ হতে পারবো, যে জাতিকে আমরা ফুলে করে সমৃদ্ধ করতে পারবো, সাহিত্য অঙ্গনকে আমরা আরও সমৃদ্ধ করতে পারবো। চমৎকার, অত্যন্ত নান্দনিক কথা বললেন, অত্যন্ত পজিটিভ কথা বললেন। আসলে সত্যিকার অর্থে বাবু ভাই, সাহিত্যকে কলুষিত করার পিছনে কিছু কিছু মানুষ থাকে, আসলে তারা নিজেরাই কলুষিত হয়েই থাকে, তারা কখনো আলোর মুখ দেখতে পারে না। এছাড়াও আমরা সবসময় পজিটিভ ভাববো, এখনো খুলনার সাহিত্যাঙ্গনে, এখনো এই দক্ষিণবঙ্গের সাহিত্যাঙ্গনে আলোকিত মানুষ রয়েছে, আপনাদের মতো আলোচিত এবং আলোকিত ব্যক্তিরা রয়েছে, যারা সাহিত্য সংগঠনের মাধ্যমে সাহিত্যিকদেরকে উজ্জীবিত করে যাচ্ছেন। তাদের মধ্যে আমি স্বীকার করব খুলনা সাহিত্য একাডেমি এবং খুলনা সম্মিলিত লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু অন্যতম। পাশাপাশি তাদের সাথে আছে এ ধরনের আলোকিত মানুষরা, যেমন রয়েছে নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, এদের মতো মানুষ রয়েছে, ফাতেমা আলী আপা আপনি নিশ্চয়ই জানেন এবং চেনেন, ডিকে মণ্ডলের মতো ব্যক্তিরা এখনো খুলনার সাহিত্যাঙ্গনে তারা সাহিত্যকে লালন করে যাচ্ছে, সাহিত্যকে পালন করে যাচ্ছে এবং এই সাহিত্যের মাঠটাকে চষে যাচ্ছে। আমরা যদি এই ধরনের আরো অসংখ্য সংগঠন রয়েছে এবং সংগঠক রয়েছে,
আহ, তারাও খুব সুন্দর সুন্দর সাহিত্য আসর করছে এবং সাহিত্য সংগঠনের মাধ্যমে দেশ থেকে দেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গাংচিল, বিশেষ করে খান আক্তার ভাইয়ের সাহিত্য সংগঠন গাংচিল, যেটি আন্তর্জাতিক গাংচিল নাম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নামে পরিচিত। তারা দেশ তথা দেশের বাইরেও ছড়িয়ে দিচ্ছে। আছে নতুন তারা সাইফুল মিনা ভাই, তারা দেশ তথা দেশের বাইরে ছড়িয়ে যাচ্ছে। এই সকল মানুষেরা যদি সবসময় তারা পজিটিভ চিন্তা ও চেতনা লালন করে সামনে এগিয়ে আসে এবং তারা তাদের এই চিন্তা চেতনাকে আরো এভাবেই প্রসারিত করতে থাকে, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর মতো একজন গবেষক এবং বেতার ব্যক্তিত্ব, তারা যদি এই সাহিত্য অঙ্গনে থুকা থুকা ফুল ফুটিয়ে যায়, তাদের স্বপ্ন বাস্তবায়ন করে যায়, তাহলে অবশ্যই এই দক্ষিণবঙ্গের সাহিত্যাঙ্গন বাংলাদেশের মধ্যে সেরা সাহিত্য অঙ্গন হিসাবে পরিচিত হয়ে থাকবে এবং এই দক্ষিণবঙ্গের সাহিত্য সংগঠনগুলো সেরা সংগঠন হয়ে পরিচিত হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব শেখ আবু আসলাম বাবু ভাইকে, যিনি ইতিমধ্যেই বলেছেন, হ্যাঁ, মোমেন শাহী দর্পণ সাহিত্য সংগঠন, মোমেন শাহী দর্পণ সাহিত্য পত্রিকা, যেটি এই বাবু ভাইয়ের হাত ধরেই এই পর্যন্ত এগিয়ে আসছে। এর মধ্যেও সবচেয়ে পরে ভূমিকা রয়েছে অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু সহ আমার আশেপাশের যে সকল কবি সাহিত্যিকরা রয়েছেন প্রত্যেকেরই। এখানে রয়েছে গ্রাফ সেলিম ভাইয়ের মতো ব্যক্তিরা, যারা এই সংগঠনকে ভালোবেসে সংগঠনকে লালন করে আসছেন। আমার এবং আমাদের সাথে থেকে তারা এই সংগঠনগুলি এবং সাহিত্যাঙ্গনগুলিকে আরো প্রস্ফুটিত করে যাচ্ছে। আপনি স্বীকার করছেন উন্মিলন সাহিত্য সংগঠন, জি, একটি ছোট্ট ঘরের মধ্যে যখন উন্মিলন সাহিত্য সমাজ কল্যাণ সংগঠনটিকে আপনি হাঁটি হাঁটি পা পা করে একেবারে এগিয়ে দিয়ে আসছেন, এখন উন্মিলন সাহিত্য সমাজ কল্যাণ সংগঠনের একটা বৃহৎ গ্রুপ তৈরি হয়েছে, যে গ্রুপটিতে দেশ এবং দেশের বাইরের কবিরা সেখানে সাহিত্য চর্চা করছে। আমি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই যে আপনি এখন পর্যন্ত এই সংগঠনগুলিকে ভালোবাসছেন, সেই সাথে আমাকে সাথে রেখেছেন, আমাদের সংগঠনগুলির সাথে থেকেছেন এবং এখন পর্যন্ত আপনি প্রতিটি সংগঠনের ভিতরে গিয়ে যেভাবে আপনি আপনার চিন্তাকে সেখানে চিন্তার বীজ বুনে দিয়ে আসেন, এটি আমাদের জন্য একটি পাওনা। আমি খুব দুঃখের সহিত স্মরণ করব, কিছুদিন আগে আমাদের প্রবীণ একজন কবি হাওলাদার হারুনুর রশিদ মারা গিয়েছেন। আমরা দোয়া করি, আমরা কামনাবাকে প্রার্থনা করি তার আত্মা যেন মহান সৃষ্টিকর্তা তার আত্মাকে বেহেশতে পৌঁছিয়ে দেন এবং তার আত্মা যেখানেই থাকুক শান্তিতে থাকুক। আপনি তাকে খুব কাছে থেকে দেখেছেন, খুব কাছে পেয়েছেন। আমাদের মাঝে আরেকজন প্রাণপ্রিয় ব্যক্তি ছিলেন, এখনো আছেন, যিনি সেই উত্তরবঙ্গ রাজশাহীতে তার সাহিত্য চর্চা করে যাচ্ছেন, মনিরুজ্জামান রব্বানী ভাই। তার সাথে আজকেও কথা হয়েছে। তিনি আপনাকে গভীরভাবে স্মরণ করে, আপনাকে খুব মনে রাখে। এই যে প্রবীণ কবি হারুনুর রশিদ মারা গিয়েছেন, তাকে আপনি যে এত কাছে থেকে দেখেছেন এবং আপনাকে সে খুব গভীরভাবে ফিল করেছে, এই সবগুলি বিষয় আপনার ভিতর আমি খুঁজে পাই যে আপনি প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন এবং এই সাহিত্যকে ভালোবেসেই কিন্তু এই সাহিত্যিকদের প্রতি আপনার এত দুর্বলতা, আপনার এত চিন্তা চেতনা, সেই দিক থেকে আজকে আমাদের মাঝে আপনি এসেছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাই, আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। এবার আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো, আসলে সংগঠন এবং সংগঠকদের করণীয় দিক। এর আগেও আপনি বলছেন যে আসলে আমাদের সুস্থ সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তারপরেও আমি বলবো যে আমাদের কি ধরনের কর্মকাণ্ডগুলি করলে আমরা সমাজকে এই রাষ্ট্রকে আলোকিত করতে পারবো, কি ধরনের সাহিত্য সংস্কৃতি চর্চা করলে আমরা এগিয়ে যেতে পারবো? বাবু ভাই। ধন্যবাদ জুয়াদ ভাই। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমরা মনে করি যে রবি ঠাকুরের কথা আছে, সবাইকে বাড়বে ভালো নইলে তোর মনের কারি ঘুষবে না রে। ঠিক, এই গান এত সুন্দর কথা, আসলে তাই, এটা সবারই কাছে এটা গ্রহণযোগ্য, এটা সবারই এই কথাটা এভরিবডি শুড ওবে। আমি মনে করি কথাকে পালন করে লালন করে আমাদের চললে আমরা মনের কালিমা দূর করতে পারবো, আর তখনই আমাদের সাহিত্য চর্চা করা সুন্দরভাবে হবে এবং সেই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা পারস্পরিক সৌহার্দ্য, ভাবের বিনিময়, হিংসা দেশ ভুলে যে নতুন পৃথিবী তৈরি করতে পারবো, সৃষ্টি করতে পারবো। এবং এটা আসলে এটাই মনে রাখতে হবে। আর একটু আপনি যে কথা বললেন
যে আমাদের মরহুম হারুন রশিদ ভাই ইন্দুরনগরের, উনি একজন ভালো কবি, প্রবীণ কবি। উনার ওখানে আমরা যেতাম, আপনি, আমি, রব্বানী ভাই, অধ্যাপক পিকু ভাই, আমরা সব যেতাম। ওই ওনার বাড়ির সামনে যে বকুল গাছের তলে আমি মাঝে মাঝে বকুল ফুল পকেটে নিতাম। আর বলতেন, এ বাবু ভাই, উনি বলতেন হারুন ভাই যে আজকে ফুল তুলবেন না, আজকে ফুল তুলবেন না? তা আমি বলছি, হ্যাঁ তুলবো তো, কেন ফুল কুড়বো না? আমি বলি, আমাদের ভাষা বলে কুড়ো ফুল কুড়া। তা এত সেই কথা আমার আজও স্মৃতি, এখন শুধু স্মৃতি, শুধুই স্মৃতি। আমি কবি হারুন রশিদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাকে যেন বেশ কিছু করেন। এবং আমি এই কথাও রব্বানী ভাইয়ের সাথে কথা বলেছি, জুবাইর ভাই আমি বলি যে যেহেতু এখন করোনাকাল চলছে, লকডাউন চলছে শুরু, তো এই কারণে আমরা আর কদিন যাক, একটু পরিস্থিতি শান্ত হোক, আমরা আমাদের এই মোমিন শাহী দর্পণ পক্ষ থেকে বা স্বর্ণ সাহিত্য একাডেমির পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ হারুন ভাইয়ের দোয়া কামনা করবো, তার মানে দোয়া অনুষ্ঠান করবো আমাদের সংগঠন পক্ষ থেকে। তার বাড়ির সামনে যে মসজিদটা, ওই মসজিদে আমরা যে কোনো সময় আসর বাদেও আমরা তাকে নিয়েই আমরা তার স্মরণে আমরা একটা আলোচনা করবো এবং দোয়া অনুষ্ঠান করবো, তা ইনশাআল্লাহ এইটুকু। আন্তরিক ধন্যবাদ। আমাদের সময় প্রায় ফুরিয়ে এসেছে, আমরা এখন বিদায় নেব। আমি এই গুণী ব্যক্তিকে আমাদের নন্দন সাহিত্য সংগঠনের পক্ষ থেকে, নন্দন এই আলোচিত এবং আলোকিত ব্যক্তিত্বদের যেখানে প্ল্যাটফর্ম তৈরি করেছি, এর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতার সহিত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাবু ভাই, আপনি ভালো থাকবেন। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে এই কথা বলবো যে আসুন আমরা সবাই সুস্থ সংস্কৃতি চর্চা করি। যতই আমরা পড়বো, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যত পড়বো তত আমরা জানতে পারবো, জানার কোনো শেষ নেই। একথা বাস্তব কথা। কিন্তু আমরা যদি মনে করি যে আমি অনেক কিছু জেনে গেছি, কিন্তু তার হবে না, তখন এই অহংকার ভাব এসে যাবে, তখন আমরা কিছু জানতে পারবো না। আর আমি যখন কিছু জানতে পারবো না, বা আপনি যখন কিছু জানতে পারবেন না, তখন দেড় জাতির কিছু 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 আমরা দিতে পারবো না। অতএব আগে কিছু জানতে হবে, জানতে গেলে আমাদের পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে, পরিচ্ছন্ন মানুষ হতে হবে, সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। আগে শরীরকে ভালো রাখতে হবে, আর শরীর মন যদি ভালো না থাকে তাহলে তো কিছুই হবে না। এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ শরীর, সুস্থ দেহে সুস্থ মন, এই কথা মনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর একটা কথা আমি শেষার্ধে বলি, আপনাদের সম্মুখে আপনাদের উদ্দেশ্য করে বলবো যে কথা বলা হয়েছিল না, যে কথা বলতে ভুলে গেছি হয়তো, যে কথা বলা না বললে আমি মনে করি এটা আমাদের অপূর্ণ থেকে থাকবে। সেটা হলো যে আজকে যে একটু আমরা বললাম যে হারুন ভাই, কবি হারুন রশিদ হালদার, তিনি একজন ভালো কবি ছিলেন, প্রবীণ কবি। তার অনেক বই লিখেছেন, কিন্তু তেমন তিনি তার প্রকাশ করতে পারেননি, বা তার যে মানে মূল্যায়নটা আমরা দিতে পারিনি। এই মূল্যায়নটাকে দিতে হবে, কারণ তিনি আমাদের খুব কাছের মানুষ ছিলেন। আর অচিন্ত কুমার ভৌমিক, অধ্যাপক অচিন্ত ভৌমিক, উনি একজন ভালো লোক ছিলেন, উনি একজন ভালো, নিঃসন্দেহে ভালো একজন সংস্কৃতি সেবী ছিলেন, উনি একজন ভালো কবি সাহিত্য ছিলেন, উনিকে আমরা ভুলবো না, এত ভালো মানুষ ছিলেন। আর আমার স্যার, যিনি বিয়ের করে প্রিন্সিপাল ছিলেন, এখন খুলনা ভার্সিটির ট্রেজারার অধ্যক্ষ সাধন ঘোষ স্যার, এই সাধন ঘোষ স্যারকে আমি শ্রদ্ধা করি। তিনি খুলনার একজন আলোকিত মানুষ, তাকে শ্রদ্ধা করি। এবং আমাদের অধ্যাপক আজিজ ইসলাম টিউ ভাই, ইনি আপনি সহ আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নন্দন সাহিত্য সংগঠনের মাধ্যমে। আজকে যে আমাকে ডেকেছেন, আমি মনে করি যে আমি কিছু দিতে পারি না পারি, আমি চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করে, আপনাদের সঙ্গে থেকে আমি আরও সুন্দরভাবে আমি যার সাহিত্য অঙ্গনকে আরও সুন্দরভাবে আমরা পালন করতে পারি, লালন করতে পারি, এবং নিজেরা পরিচ্ছন্ন মানুষ হতে পারি, দেশ জাতিকে কিছু দিতে পারি আমাদের লেখনী শক্তি দিয়ে, এই আমি কামনা করি। আজকের এই কথা বলি আমি আমার এই আজকে আপনাদের নন্দন সাহিত্য সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা আছেন আমাদের স্টুডেন্টদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, কৃতজ্ঞতার সহিত আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় সাথী ও বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন খুলনার বিশেষ করে পদ্মার এবারে এই দক্ষিণবঙ্গের একজন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক, কবি শেখ আবু আসলাম
বাবুর মন্তব্য, শেখ আবু আসলাম বাবুর সাক্ষাৎকার। আমরা যে যেখানেই আছি যেন সরকারি নিয়ম নীতি পালন করে আমাদের স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় নিয়মাবলী মেনে সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি। সবাই ভালো থাকবেন এই কামনা আজকের এই নন্দন আসর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।